তুমি হলে সরকারি ফটোগ্রাফার এবং মমতা ব্যানার্জির ফটোগ্রাফার। সুব্রত, এটা আমি জোর গলায় বলছি, আজকে যে মমতা বন্দ্যোপাধ্যায়, আমি বোধহয় সেই সাংবাদিক যে আমার মনে ছিল, ভেবেছিলাম যে এই মহিলা কিন্তু একদিন কিছু একটা করে দেখাবে। আমার কাছে সেটা ক্যারেক্টার, ভালো মন্দ কি করছে না করছে, কি মুখ দিয়ে বেরোচ্ছে, কি ভুল কথা বলছে, কি করছে, আমি ওগুলো কিচ্ছু দেখতে পাচ্ছি না। আমি একটা ফটো জার্নালিস্ট, এমন একটা মেয়ের ছবি তুলে এসেছি যে মেয়ের ছবিটা আজকে আমার কাছে একটা ইতিহাস। আমি ফটোগ্রাফার, আমার কাছে কিন্তু কত ভালো করলো, কত ও খারাপ করলো, কোনটা তার রাজনৈতিকটা উচিত হয়নি, এই আলোচনায় আমি যেতে চাই না। কেন যেতে চাই না তোমাকে আমি বলি। এটা বলতে বলতে আর মাথায় আসছিল, ভুলে গেলাম। এই বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই যে যুদ্ধের সময় একটা বিদেশি ফটোগ্রাফার দেখছে সন্ধ্যাবেলা বিকেলের দিকে অনেক রাজাকারকে হাত পাত বেঁধে ফেলে রাখা হয়েছে, পাশে মুক্তিযুদ্ধরা মুড়ি পেঁয়াজ টিয়াজ খাচ্ছে। তো ও পাশ দিয়ে যাচ্ছিল, এটা উল্লেখ আছে, পাশ দিয়ে গিয়ে এরকম দেখে চলে যাচ্ছে। যারা মুক্তিযোদ্ধা ছিল তারা ওকে জিজ্ঞাসা করছে, এই তুমি চলে যাচ্ছ কেন, দাঁড়াও, সাবজেক্ট আছে। এরপরে এই যে দেখেছো, এই যে রাজাকারদের ধরেছি, এই 7-8 জন, এসব খুঁচিয়ে খুঁচিয়ে মারবো এদের। ও বলে কি এটা বলছে, এসব করাটা ঠিক হবে না, এই ছবি করে তোলে চলে যাচ্ছে। কিছু দূর গিয়ে ব্যাক করছে, ও বলছে যে আমি যদি ছবি না তুলি ওরা মরবে, আমি ছবি তুলে মরবে, আমার কাজ কি, আমি ফটোগ্রাফার। ওই বিখ্যাত ছবিটা তুলেছিল, বেয়ারনেট দিয়ে প্রত্যেকটা রাজাকে ঢুকিয়ে ওকে পেয়ে ওরা আরও উৎসাহ পেল, আরও মারলো। ও বলছে যে আমি না থাকলেও ওরা মরে যাবে। তা আমি তোমাকে বলছি যে এই যে আন্দোলনের যে একটা চেহারা, আন্দোলনের যে একটা মেয়ের, ওরকম একটা ছোটোখাটো মেয়ের যে ক্যারেক্টার, এই ক্যারেক্টারটা আমি ধরার চেষ্টা করলাম। আমার কাছে কিন্তু তখন আজকে সব বড় বড় সব কংগ্রেসের এরা যারা মা করে দিদিমণির পায়ে পড়ে যাচ্ছে মুখ্যমন্ত্রীর, ওরা তখন এই ছবি তুলতাম বলে তুই তো সারাক্ষণ মমতার পেছনে ছবি তুলিস, ও কি হবে, কিছু হবে কোনোদিন, আমাদের কংগ্রেসের নেতাদের ছবি তুলিস না। আমি তাদের নাম করছি না। এই করে আমার সাবজেক্টটা মমতা বন্দ্যোপাধ্যায় আমার কাছে একটা ক্যারেক্টার হয়ে গেল, একটা ক্যারেক্টার হলো, একদম পুরোপুরি ক্যারেক্টার। নমস্কার, শুরু করছি আমাদের মুখে মুখে পডকাস্টের আজকের এপিসোড। আমার সঙ্গে রয়েছেন আমার সিনিয়র সাংবাদিক, চিত্রগ্রাহক অশোক মজুমদার, যাকে আমি দীর্ঘদিন ধরে চিনি, এবং শুধু তাই নয়, তিনি এখন ফটোগ্রাফির সঙ্গে যুক্ত, সাংবাদিকতার সঙ্গে যুক্ত, একটু অন্যভাবে। থ্যাংক ইউ অশোকদা, এখানে আসার জন্য অনেক 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 ধন্যবাদ। আমরা যখন প্রথম সাংবাদিকতায় এসছি, বিশেষ করে তুমি যখন এসছো, তখন সাংবাদিকতা এবং খবরের কাগজ একটা ফেজের মধ্য দিয়ে যাচ্ছে। তুমি যে সময় আজকালে কাজ করতে শুরু করেছো, সেই সময় তখন আনন্দবাজার অফসেটে ছাপা হয় না। আজকাল প্রথম খবরের কাগজ হিসেবে অফসেটে ছাপা শুরু করলো, এবং আমরা দেখলাম যে খবরের কাগজের চেহারাটা বদলে গেল। এবং সেই সময় ফটোগ্রাফি একটা প্রচণ্ড ইম্পর্টেন্ট পার্ট প্লে করতে শুরু করেছিল এই অফসেট আসার পর থেকে। এইটা তোমার জীবনকে বা তোমার সাংবাদিকতা জীবনকে, তোমার চিত্রগ্রাহকের জীবনকে কিভাবে প্রভাবিত করেছে? দেখো, এটা বলতেই হয় যে আধুনিক সাংবাদিকতা, এই যে ফটোগ্রাফি কি রিপোর্টিং, এটা সত্যিই বলছি, এই যে এত ইয়াং ছেলে মেয়ে রিপোর্টার হবে কি ফটোগ্রাফি হবে, এটা একমাত্র আজকাল বেরোনোর পর থেকে হয়েছে। এটার এন্টার কৃতিত্বটা বলা যেতে পারে গৌরকিশোর ঘোষ এবং হামদিবে না, তারপরে ওই গৌরকিশোর ঘোষ কেন বলছি, এরপরে তো হামদিবে, জ্যোতির্ময় দত্ত, কিছুটা সুমন চট্টোপাধ্যায়, এগুলো তো আছে, এগুলো বলছি না। কিন্তু তখন যারা, আমি যেহেতু ফটোগ্রাফি করেছি, সেই জন্য ফটোগ্রাফি দিক থেকেই আমি ব্যাপারটা বলছি যে আমরা সেই সময়, আমি সৌগত রায় বর্মন, অমিত ধর, এই যে যারা ফটোগ্রাফিতে এলাম,
তখন কিন্তু আমরা কেউ কলেজ শেষ করছি কিংবা কলেজে তখনও আছি। কি করে এলাম? বিশ্বাস করে এটা বললে আজকে দিনে হয়তো আমাকে অনেকে অনেক কথা বলবে, আমরা কেউই ছবি তুলে অনেক পয়সা হবে বা ছবি তুলতে গেলে তুলে রুটি রুজি একটা চাকরি হবে, আমাদের কারুর এই মনোভাব ছিল না। আমাদের মনটা ছিল যে আমরা নতুন কিছু একটা দেখব, নতুন কিছু ভাববো, আর কোনোদিন বোর হব না। মানে এমন একটা প্রফেশনের ভেতর দিয়ে যাব যে সবসময় আমাকে একটা নতুন কিছু জিনিস তাড়না দেবে। আমরা কেউ কিন্তু অত অত কম টাকা, তখন তো আজকাল তো এত ফটোগ্রাফার, আজকাল তো গৌরদা পুরো দরজা খুলে দিয়েছিল, যার ছবি ভালো হবে তার ছবি নিয়ে নেব। 27টা 28টা 32 জন ফটোগ্রাফার তখন আজকালের ছবি চাপছে। আমরা গেলাম কম্পিটিশনে। আমরা কিন্তু ফটোগ্রাফার এরকম না, তখন মাসে ধরো কারো 300 টাকা হচ্ছে, কারো 400 টাকা হচ্ছে, মেরে কেটে কেটে কুটে ঘেমে আমাদের কখনো মনে হয়নি আমরা যেভাবে জীবনযাপন করতাম যেভাবে, সেটা একেবারে মাইলস্টোন। তোমাকে বলছি সাংবাদিকতায়, এটা পরে আনন্দবাজার পত্রিকা এটাকে এইভাবে আমি বলতে চাইছি কপি করলো, ফটোগ্রাফি এইটা পুরোটা কিন্তু আমাদের মতো ছেলেরা ঝাঁপিয়ে পড়লাম যে এই একমাত্র একটা জায়গা যেখানে একটু অন্যরকমভাবে জীবনটাকে ভাবা যেতে পারে। তা সুতরাং সেইভাবেই ফটোগ্রাফি শুরু করে দিলাম। নো চাকরি, ফটো দিলে 50 টাকা পাবো। মানে মূলত তখন ফ্রিল্যান্স হিসেবে তোমরা কাজ একদম, দীর্ঘদিন একদম। অবধি আমি যখন আনন্দবাজারে কাজ করি, হ্যাঁ হ্যাঁ রিপোর্টারদের জয়েন করানো হতো চাকরি হিসেবে। হ্যাঁ আমি তখনও দেখেছি তুমি তখনও ফ্রিল্যান্সার, তোমাকে একটা রিটেনারশিপ দেওয়া হয় এবং পার ছবি কটা ছবি ছাপা হচ্ছে সেই ছবি অনুযায়ী তুমি টাকা পাচ্ছ। এই জিনিসটা বদলাতে শুরু করলো কবে থেকে? এটা বদলাতে শুরু, এটা দেখো, এটা ইকোনমিক্যালি এটা আমি ঠিক এরকমভাবে বলতে পারবো না, কিন্তু আমি একটা কথা বলতে পারি যে আজকে কলকাতায় বাঙালি, ভারতবর্ষে বা পৃথিবীতে যে বাঙালি যারা ছবি তুলেছে, বাঙালি যারা ফটোগ্রাফার হয়েছে, তারা কিন্তু মানে এইভাবে ফটোগ্রাফি করে একটা 40,000 টাকা মাইনে হবে, 50,000 টাকা মাইনে হবে, এইভাবে ভাবিনি। এর পেছনে একটা ব্যাপার ছিল যে তারা ভেবেছে যে একটা ভালো ছবি তুলে নাম বাইলাইন বেরিয়ে, নাম বেরিয়ে একটা নিজেকে একটা জায়গায় পৌঁছে যাওয়া যাবে। আর আমি যদি নিজেকে একটা জায়গায় নিয়ে যেতে পারি, কেন ফটোগ্রাফার বলতে আমরা যাদের দেখতাম, যারা চাকরি করতো, তাদের সাথে আমাদের অনেক তফাৎ থাকতো, তাদের ভাবনা চিন্তা সব জায়গা থেকে অনেক তফাৎ থাকতো। ওদের কাছে অনেক বড় বড় লেন্স, অনেক ক্যামেরা, আমাদের কাছে তো ক্যামেরা নেই। ক্যামেরা কোনো রকম কিনে একটা ছোট ওয়াইড, ছোট একটা টেলি, এইভাবে আমরা তখন কাজ করছি আর কি। কিন্তু কারণটা হলো যে যারা স্টাফ ফটোগ্রাফার হিসাবে এবং এরকমভাবে নাম দিয়ে বেরোতো আর কি, যে ধরো আনন্দবাজারে একটা ছবি বেরিয়েছে, আমাদের স্টাফ ফটোগ্রাফার তারাপদ ব্যানার্জির তোলা ছবি এতখানি। আর আমাদের আজকাল শুধু বেরোতো ক্যাপশন অশোক মজুমদার, ক্যাপশন অমিত ধর, ক্যাপশন সৌগত রায় বর্মন, ক্যাপশন অশোক চন্দ্র। কিন্তু যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে যখন এরকম হচ্ছে, যখন এরকম আমরা নিজেদের একটা ফটোগ্রাফি করে যখন বেশ তো ভালো লাগছে, তো বেশ বাইলাইন বেরছে, অশোক মজুমদার এই তোর ছবিটা দারুণ হয়েছে, আরে আনন্দবাজার কিছুই হয়নি, এটা অমিত তোর ছবিটা খুব সুন্দর হয়েছে, এই ছবি। তখন দেখলাম যে আস্তে আস্তে আমরা একটু টাকা পয়সা পাচ্ছি। আমি তোমাকে সত্যি কথা বলছি, আমরা নিজেরা মনে মনে কিন্তু তখন থেকে তাহলে এটা করা যায়, মানে ফটোগ্রাফি করে জীবন ধারণ করা যায়, খারাপ না তো। আজ অ্যাক্সিডেন্টে যাচ্ছি, কালকে ওখানে যাচ্ছি, পরশু দিন ওই নেতার কাছে যাচ্ছি, পরশু দিন রাস্তায় গণ্ডগোল ঝামেলা, এটা ওটা মারপিট দাঙ্গা টাঙ্গা, এরকম একটা ভেঞ্চার, এরকম একটা জীবন, তার পাশাপাশি টাকা আস্তে আস্তে হচ্ছে 300, 400, 500, 600, 800, তাহলে এই প্রফেশনটা তো রাখা যায়। মানে 1000 পেরিয়ে গেলে তো সেই আমলে যথেষ্ট বড় ব্যাপার। হ্যাঁ, বড় ব্যাপার। 400 টাকা পেলেই বড় ব্যাপার। কেন খাওয়া বলতে তোমাকে সত্যি কথা বলতে নেই, ধরো যে ইংরেজি হিন্দি কিছু ছবি, আর আমরা প্রত্যেকে আর গরুর মাংস, আর ওই ধরো ওই লুচি ও গরুর তেলেই ভাজা, ওইটা খাওয়া, আর বাংলা মদ, জল নয়, মদটাই, শুধু মদটাই। বাংলা মদ কেন বলছি, যে তুমি এটা ভেবো না যে আমরা রাম খেতে পারতাম না। বাংলা মদটা কিন্তু সেই সময় স্ট্যাটাস সিম্বল।
এবং আমরা দেখতে পাচ্ছি শক্তিদাস শ্রী আসছে, কালীচিত্তলা এ চলে গেছে, গৌতম হয়েছে, ঋত্বিক ঘটক গেছে। বাংলা মদ হচ্ছে একমাত্র মদ পৃথিবীতে, ওই আমার ব্যক্তিগত মতে যে গন্ধটা যদি একটু এ করা যায় তাহলে ওর মতো মদ হয় না। কিন্তু এখন তো শুনেছি অনেক কমিয়ে দিয়েছে, মানে পার্সেন্টেজ, মদের পার্সেন্টেজটা। হ্যাঁ, এখন কমিয়ে দিয়েছে, সেটা আলাদা। বাংলা মদ তো এখন ভালো ভালো দোকানেই পাওয়া যেত। তখন তো বাংলা মদ মানে তুমি বুঝতে পারছো, কালীচিত্তলা ভারতবাড়ি, তোমরা গেছো কীরকম আর কি। আর ওকে রোমাঞ্চিত কেন, ধরো আমি মদ খাচ্ছি, দেখি শক্তিদা ঢুকে বললো, অন্য একটা জায়গায় বসে বললো আমি মদ খাচ্ছি, কামু মুখার্জি শুটিং চলছে, তার মধ্যে ঢুকে পড়লো। তখন নিজেকেও একটা বেশ সেরা মনে হচ্ছে, আমি একা খাই নাকি, এই দেখো সব বড় বড় লোকেরা, বড় বড় লোকজন খাচ্ছে আর কি। মানে কবিদের মধ্যে তুষারদা, হ্যাঁ 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 হ্যাঁ, তুষারদার কাছে তো মানে এটা মানে বাংলা মদ ছাড়া কিন্তু, মানে আমি তোমাকে বলছি ক্রিয়েটিভিটি কাজে সাথে বাংলা মদের একটা খুব ভালো একটা সম্পর্ক ছিল। এই সম্পর্কটা কিন্তু মানে আমাদের যারা খুব সিনিয়র ছিল তাদের কথা, তারা তো ছিলই, কিন্তু আমরাও যখন এইটা করছি তখন কিন্তু বাংলা মদটাকে কিন্তু আমরা চায়ের মতো ভেবে নিতাম। মানে আমরা কাজ করতে করতে বাংলা মদ খেতাম। আমি অমিত দত্ত ডাকরুমের ভেতরেই ঝেলে ঢুলে খেতাম, তার জন্য অনেক গণ্ডগোল হতো, ঝামেলা হতো, এ হতো। আর আজকালটা তখন মানে মদ নিয়ে আমাদের মতো কোনো হ্যাঁকি এসব ছিল না। কিন্তু একটা কথা তোমাকে বলছি, এটা তুমি যে প্রশ্নটা করেছো যে ইকোনমিক্যালি এটা ব্যাপার, আমি এইটা বারেবার এই প্রশ্নে যাচ্ছি যে সত্যি বলছি যে ছবি তুলে একটা জায়গায় পৌঁছানো যায় বা পয়সা করি হয়। ধরো আমাদের মধ্যে অনেক ফটোগ্রাফার ছিল, অশোকচন্দ্র, সোমনাথ পাকড়া আছে, সোজাসুজি বলছি, তারা চাকরির মতো করেই ফটোগ্রাফিটা দেখতো, চাকরির মতো। কেন ফিল্ম দিত না, ওরা একটা গণ্ডগোলের ছবি 4 থেকে 5টা যেত। কিন্তু আমরা যারা মানে ছবি তুলবো এবং আনন্দবাজারের থেকেও বেটার ছবি তুলবো, এই জায়গায় আমরা কিন্তু তখন 16 টাকা, 17 টাকা, 12 টাকা ফিল্ম ছিল, কাট ফিল্ম ছিল, আমরা কিন্তু পুরো রোল শেষ করে দিতাম। কেন করতাম, যে কম্পিটিশনটা এমন জায়গায় ছিল যে কালকে যাতে আনন্দবাজারের কে চেয়ে আমার ছবিটাকে লোকে ভালো বলবে, স্টেটসম্যানের সুব্রত প্যাট তার চেয়ে আমার ছবিটা ভালো বলবে, এই জায়গায় কিন্তু আমরা নিজেকে। তোমাদের সমসাময়িক বা একটু পরে স্টেটসম্যানে আরেকজন এসেছিল, বিকাশ দাস। হ্যাঁ, বিকাশ দাস এসেছিল, বিকাশ ভালো ফটোগ্রাফার, বিকাশও ভালো করে। গৌতম বলে একটা ছেলে এসেছিল, গৌতম ভালো করে। কাজলকে আমি অতটা করছি না, কাজল আমাদের সুব্রতদার বা প্যাটের কিন্তু প্যাট কিন্তু আমাদের খুব হেল্প করতো। কিন্তু এখন তখন খুব রাগ হতো অলোক মিত্র, তারাপদ ব্যানার্জির উপর। কিন্তু আমি তোমাকে বলছি যে ফটোগ্রাফিটা একটা ইন্ডিভিজুয়াল স্কিল। ফটোগ্রাফি এমন একটা জিনিস, তুমি লেখাটা লুকিয়ে লিখতে পারো, বাড়িতে চুপ করে লিখছো, তারপর ছাপতে দিলে। কিন্তু ফটোগ্রাফিটা ওপেন। তুমি যখন ছবি তুলছো, আমি কিন্তু ওই ছবিটা তুলতে পারছি না, আমার দেখিও নি, সাবজেক্টটা ভাবিও নি, অ্যাঙ্গেলও ভাবিনি, লেন্সও ভাবিনি। কিন্তু আমি ধরো তোমাকে দেখলাম, একটা সিনিয়র ফটোগ্রাফার, ভালো ফটোগ্রাফার, যে চ্যাট করে একটা জায়গায় চলে গেল, কম্পোজিশন করে নিল, টেলটা বার করে নিল, হোয়াইটটা বার করে নিল, নকল হয়। তার মানে কি আমি দেখে নিচ্ছি। আমাদের সময় এই নাম বলাটা উচিত, অনেক ফটোগ্রাফার ছিল যারা তাকিয়ে থাকতো যে আমি কি করছি, ও কি করছে, ওটা উঠে পড়লো, হট করে কেন, কোথায় গেল, তাহলে কি ওপরে উঠে পড়লো, নিচে ফুটে পড়লো। মানে ফটোগ্রাফিটা কিন্তু নকল করা যায়। তা সুতরাং আমরা কিন্তু যখন ফটোগ্রাফি করছি, যখন এই তারাদা, অলোকদা, এইসব তারাদা অলোকদার কথা বারে আসছে, নিখিলদা, তপনদা, এরা তো আনন্দবাজারের স্টাফ ফটোগ্রাফার, বিরাট ব্যাপার। এত লেন্স, এত ক্যামেরা নিয়ে আমরা হাঁ করে মানে জিপ দিয়ে আমাদের লালা বেরোতো একটা এমন অবস্থা যে এই লেন্স কবে পাবো, কবে ছবি তুলবো আর কি। কিন্তু ওই যখন 16 দিয়ে তারাদা কাজ করছে, আমি 28 দিয়ে কাজ করছি, 28 দিয়ে আমি দেখে নিচ্ছি আর কি। তা সেই জায়গা থেকে বলছি যে এই মানে এইরকম একটা অ্যাডভেঞ্চার, মানে ফটোগ্রাফির জায়গাটাই বলছি আমি, কিন্তু রিপোর্টিংয়ের জায়গাটায় এরকম অ্যাডভেঞ্চার আসছে না। সেটা বললে আমাকে এখন রিপোর্টারের বিরুদ্ধে বলতে হয়। ফটোগ্রাফিটা কেন বলছি, যে পুলিশ দাঁড়িয়ে আছে, আমিও দাঁড়িয়ে আছি, পুলিশ লাঠি মারছে, আমি তার পাশে দাঁড়িয়ে আছি, পাবলিক লাঠি খাচ্ছে, আমি লাঠি খাচ্ছি। তা সুতরাং এই যে ফ্রন্ট ফ্রেজে আর কি, যারা পদাতিক সৈনিক, তারা সামনে যাচ্ছে, এই রকম একটা জায়গায় নিজের জীবনকে নিয়ে যাওয়া এবং সেখান থেকে ক্রিয়েটিভ করে একটা ছবি বার করা, এবং সেই ছবি খারাপ হয়ে যেত কখনো কখনো, কিন্তু কম্পিটিশনে সবসময় থাকতাম। তারপরে মাস গেলে 600 টাকা পেলাম, তার মানে টাকাটা আসে, টাকাটা পাওয়া যায় কি। আমরা ওই এক্সাইটমেন্টটা কিরকম লাগতো, এই যে ছবি ধরানোর, যেটা আমরাও সাংবাদিকতাতেও ফেস করেছি, যে খবরটা তো হলো, খবরটা তো, ছবিটা তো তুলে ফেললাম, হ্যাঁ, ধরাবো কি করে, মানে সেটা যে নেগেটিভ
নেগেটিভ থেকে সেটার যে প্রিন্ট হবে, সেটা যে মানে জিনিসটা তো ফিজিক্যালি জিনিসটাকে অফিসে পৌঁছে দিতে হবে। যেই মুহূর্তে তুমি আমার সাথে কথা বলছো, আমার একটা ছবিলার গল্প বলে একটা বই বেরিয়েছে। হ্যাঁ, জানি। সেই গল্পে 5 পাতা একটা গল্প আছে যে ছবি কি করে পাঠাতে হতো, ছবি কি করে পাঠাতাম। তুমি তুমিও দেখেছো আনন্দবাজারে কাজ করার সময়, সেটা হচ্ছে যে একটা খাম থাকতো, রাস লেখা এরকম লাল কালি দিয়ে, ওটা কোম্পানি করতো। আনন্দবাজার পত্রিকা, এই ফোন নম্বর, প্লিজ ডোন্ট ফোল্ড, এইসব লিখে টিকে আমাদের যখন আমরা বাইরে যেতাম ওই খামগুলো দিয়ে দেওয়া হতো। দেখো, আমি মনে করি ব্যক্তিগতভাবে, দেখো এখন মোবাইল এসছে হ্যান এসছে, আধুনিক প্রযুক্তি, সবাইকে সেইভাবে যেতে হচ্ছে, এটাতে আমার কোনো এই নেই। কিন্তু যতদিন ম্যানুয়ালি সব কিছু ছিল, মানে ছবিটা তোলার আগে আমি ছবি কি করে পাঠাবো সেটা ভাবতে হতো। তাহলে খবরও ভাবতে হতো। কেন টেলিপ্রিন্টার তোমাদের লাইন পড়ে যেত, এই আমি বুক করে দিয়েছি, আমারটা দিয়ে হচ্ছে পড়ে দিচ্ছ 4 লাইন 5 লাইন 6 লাইন নোট ইয়ে করে নিয়ে নিয়েছো তাড়াতাড়ি করে, সেটাও একটা ব্যাপার। কিন্তু এই ছবিটা তো তুমি তো টেলিফোনে খবর দিয়ে দিলে, ছবিটা যাবে কি করে তুমি জানো না। মানে আমি আমার কথাই বলতে পারি যে আমি ধরো মালদায় বন্যা, সুতরাং বন্যা হয়েছে, কোনো বাস যাবে না। রিপোর্টার সোমনাথকে বললাম তাহলে কি করতে হবে, বললো তাহলে একটা গাড়ি মোটামুটি ভাড়া করতে হবে। ওখানে নামলাম সকালবেলা 8:30টার মধ্যে, কাজ শেষ করে নিলাম। কাজ শেষ করে রোল প্যাকেট করে একটা গাড়িকে আনন্দবাজার প্রচুর টাকা পয়সা দিয়ে পাঠিয়ে দিলাম। সে গাড়ি পৌঁছলো রাত 1টার সময়। ঠিক আছে, এবার 1টার সময় সেই রোল কালেক্ট করা হলো, কিংবা সে যেখানে আছে করে তারপরে সেই রোল ডেভেলপ করে ছবি হতো। তখন তো এরকম না, তখন রাত 1টা-1:30 তো ফার্স্ট এডিশন, সেকেন্ড এডিশন। শোনো, তুমি যেদিন ওই মালদাতে ওই সোমনাথের সঙ্গে ছবিটা করলে, হ্যাঁ, ওই সেই ছবিটা তুমি আগে বেরিয়ে গেছো। হ্যাঁ, সেই দিন রাত্রের ট্রেনে আমি উঠেছি। হ্যাঁ, মানে আমি যখন মালদা গিয়ে পৌঁছেছি তখন তুমি মালদা ছেড়ে অন্য ডিস্ট্রিক্টে ঢুকে গেছো বন্যা কাভার করতে, আমি আবার সোমনাথের সঙ্গে ওখানে বসে রিপোর্ট করছি। হ্যাঁ, 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 মানে এরকম হয়ে কাজ করে। ছবি পাঠানোটা তো সত্যি ডিফিকাল্ট ছিল। ফ্লাইটে পাঠানো হতো, বাগডোগরা থেকে ফ্লাইটে পাঠানো হতো। আমি তো দেখেছি তোমরা অনেক সময় ট্রেনের গার্ডের হাতেও ধরিয়ে দিতে। হ্যাঁ, গার্ড লোক, আবার কি এটা আরো মজার, একটা লোককে তো কোনো রকম রানীগঞ্জ থেকে কলিয়ারি দুর্ঘটনা রোল ধরিয়ে দিলাম, আপনি এটা নিয়ে যান, আপনার এই কম্পার্টমেন্টে এখানে লোক যাবেই যাবে। সে রাত হয়েছে, সে বল কোনো লোক যাবে না, ট্রেন চলছে, আমি নিজেই দিয়ে আসবো। দেবেন দাদা করে ট্রেনটা ছেড়ে চলে গেল। এই লোক তখন ট্রেন একটু লেট করে 9:30 পৌনে 10টা বেজে গেছে। এই লোক ভেবেছে আজকে আর কি দেবো, কালকে দেবো। ও বাড়ি চলে গেছে নাকতলায়। আবার নাকতলায় ফোন করেছি, তখন তো মোবাইল নেই। নাকতলায় ফোন করে বলবেন আপনি কোথায়, হলো কালকে সকালবেলা দিয়ে দেবো, আজকে রাত হয়ে গেছে, এই জন্য ছবিটা রোলটা পৌঁছয়নি। হ্যালো, দাঁড়ান, আপনি কী করলেন? আপনি সঙ্গে সঙ্গে অফিসে ফোন, রাজীব বোস ফোনটা নিয়ে গিয়ে তারপর নাকতলা থেকে রোল চলে এলো। এই ছবি পাঠানোর ব্যাপারটা, ধরো রাজীব গান্ধী লেবংয়ে নামলো, সব রেডি, সব একদম, যেই নামবে সঙ্গে রাজীব করে ছবি তুলে আমরা ছবিগুলোকে প্যাকেট করে নিয়ে গিয়ে বাগডোগরা পাঠালাম। 1:10 ফ্লাইট, ওই একটাই ফ্লাইট তখন একটাই, ছবি চলে গেল। সুতরাং এই যে ম্যানুয়ালি যে ছবি পাঠানো, তারপর রাত্রে একটু আসরে বসে গেলাম ছবিটা যাচ্ছে কিনা, তারপর দিন ছবি গেল। আবার অনেক সময় হতো যে সেই দিন ছবিটা গেল না, তারপরের দিন ছবি গেল। আবার আমরা ছবি তোলার সময় এমন করতাম যে 2-3 দিনের অ্যাডভান্স ছবি আশেপাশে তুলে নিতাম, যাতে ছবি যাবে না কিন্তু কাগজ ওই ছবিগুলোকে ব্যবহার করতে পারে, এরকম একটা জায়গা ছিল। একটা তো হচ্ছে তাৎক্ষণিক একটা যেটা ইনসিডেন্ট ঘটেছে, এই অ্যাক্সিডেন্ট হয়েছে বা এই বন্যা হয়েছে অমুক তমুক, সেইটা একটা। অনেক সময় তো এরকম হতো যে ফটোগ্রাফির পক্ষে ভীষণ ডাল দে, তখন এইরকম নানান রকম ছবি তোমরা তৈরি করতে রাস্তাঘাটে নেমে। হ্যাঁ, সেই গল্পগুলো একটু জানতে। দেখো, খবর তবু কিছু কিছু হয়ে যেত, পলিটিক্যাল এর ঘর, সিপিএম বিটের ঘরে, কংগ্রেস ঘরে, এর ঘরে, তখন তো বিজেপি এইভাবে ছিল না। তোমরা লিডারদের সাথে খবর বলতে, কোনো একটা খবর বললো, আজ কোনো খবর নেই, তোমরা বলতে আমি দেখতাম আর কি, শুনতাম। কিন্তু ছবি তো ডিফিকাল্ট। কিন্তু আজকালে তৈরি হওয়ার ফলে আমাদের ভেতরে মানে একটা ধরনের ছবির প্যাটার্ন, যখন কিছু নেই তখন তুমি কি তুলবে, তখন তুমি কি ছবি করে, এটা গৌরদা করতো, মানে একটা ইস্যু ধরতো, ধরো যে জঞ্জাল এগুলো ছেড়ে দিচ্ছি, আমরা একটু পিক্টোরিয়াল অন্যরকম ছবির দিকে যেতাম। কিরম ছবি? চিড়িয়াখানাটা তো আমাদের কেউ বাদের কাছে গিয়ে একটা অন্যরকম ছবি, একটা বাঘের এই হ্যান ত্যান, সিংহ টুঙ্গ হ্যান ত্যান, এগুলো একটা পেতাম।
আর করতাম ক্যান্ডিড শট মানুষের একটা কিছু ছবি তোলা শুরু করলাম। কীরকম ছবি তোলা শুরু করলাম সেটা হচ্ছে যে এখন এই ছবিগুলো বেরোয় না কাগজে, কিংবা ছাট করে একটা ক্যানিং লোকালে উঠে দেখতে 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 একটা অন্য স্টেশন নেমে গেলাম, দেখি ধান রয়েছে, কিংবা জল সেচে লোকের মাছের সেই হয়ে গেছে, জল সেচে করছে আর কি। ওই যে ক্যারেক্টারগুলো, ওই যে ছবিগুলো, ওইগুলোকে তখন ধরতাম। ওইগুলোকে ধরে এরকম আমি আরও অনেকে তুলতো, তার মধ্যে থেকে যে ছবিটা ভালো হতো সেই ছবিটা বেরোতো। আমি তোমাকে এটা কেন বলছি সেটা হচ্ছে যে আমার ছবির কথা ছেড়ে দাও, আমি যখন কিছু নেই তখন কি তুলবে, এইটাই তখন কিন্তু ফটোগ্রাফারের কেরামতি। হ্যাঁ, এইটাই ফটোগ্রাফার, এইটাই আমি জানতে যে চাই। যে যে যত বেশি ভাবতে পারে, এবং সেই দিক থেকে আমি তোমাকে সত্যি বলছি, আজকালে তৈরি হওয়াটা না মানুষের কাছে, আজকে আমি এই যে এত কথা বলছি, আমি বারেবার আজকালে ফিরে যাচ্ছি এই কারণেই যে যে আমার এখন তুমি যদি বলো যে এখানে 4 দিন কোনো ছবি নেই, আমি 4 দিন একটা সাবজেক্ট করে নেব, একটা সাবজেক্ট ভেবে নেব। এই ভাবনাটা একটা মানুষ, একটা ছেলে বা মেয়ে ফটোগ্রাফাররা যত ভাবতে পারবে এবং তার কাগজে টেবিলে দিতে পারবে। আমি বিজয় চক্রবর্তীকে যখন দিতাম, বিজয় চক্রবর্তী একটা অদ্ভুত নিউজে বলেছিল যে অশোক, তুমি আমাকে এই যে মেঘের ছবিটা দিলে, তুমি কি কখনো ভেবে দেখেছো যে আমি মেঘের ছবিটা পছন্দ করি না? আমারও ব্যক্তিগতভাবে, আমি যে নিউজ এডিটার, আমারও তো কোনো ছবি পিক্টোরিয়ালি এটা ভালো লাগে, ওটা ভালো লাগে না। ভাইটাল কথা, আমি খুব চিন্তা করলাম, এটা সত্যি তো একটা নিউজ এডিটার, তারও তো ভালো লাগার ব্যাপার আছে। তা যাই হোক, সেগুলো তার মানে পাঠকদেরও আছে, তার মানে তাহলে পাঠকদেরও আছে সেরকম। তোমার কর্পোরেশন ইলেকশন, হ্যাঁ, 88 বা 89 89 কর্পোরেশন ইলেকশন, যেখানে আমাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, সেটা খুব ইন্টারেস্টিং জিনিস যে আমি সেই ছবিটা দিতে পারিনি, খুঁজে পাইনি বউবাজারে। যে হঠাৎ করে সবাই ছিলাম, ব্যাপক ব্যাংক অফ ইন্ডিয়া আর বউবাজারের মাঝখানে বোমাবাজি শুরু হলো। আমার একদম মানে ভয়ের ছোটে কে কোথায় ছিটকে গেলাম জানি না। অলোক মিত্র ছিল, জয়ন্ত সাউ ছিল, আমি ছিলাম, অনেক ফটোগ্রাফার ছিল, ছিটকে গেলাম। তা এইসবগুলোতে আমি সবসময় একটু অ্যাডভান্স থাকতাম, মানে আমার একটু, এটা বলে লাভ নেই যে ভালো ছবি তুলতে গেলে যে সাহস হতে পারে, লাগতেও পারে। তা আমি ওই যে একটা চায়ের দোকান হয় না নিচের, মানে চায়ের দোকান, হ্যাঁ, এরকম একটা জায়গা একটু খোলা ছিল, আমি ওর ভেতরে ঢুকে যাই। এবং তুমি ভাবতে পারবে না সুব্রত, আমি বোমাটা ধোঁয়া বলে চলে যাওয়ার পর খালি খোলা বন্দুক, হ্যাঁ, রিভলভার এরকম নিয়ে বুথের কাছে, ওই যে বুথ আমি যাই না, বুথের বাইরে এসে যে পুলিশ যে বুথে, তারা এরকম হাতজোড় করে আছে। আমি ওখান থেকে ছবি তুললাম। ইন্টারেস্টিং হচ্ছে ছবি তোলাটা, ওরা যখন ব্যাক করে অনেক দূর থেকে আমাকে দেখেছিল যে একজন ক্যামেরা নিয়ে এরকম করে চায়ের দোকানের নিচ থেকে ছবি তুলছে। তারপর যা হয়, কিল চর ঘুষি করতে 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 আমাকে তুলে নিয়ে গিয়ে একটা বাড়িতে ঢোকানো হলো। সিপিএম জমানা তখন কিন্তু, আর তাপস রায় হচ্ছে তখন কংগ্রেস, সোমেন মিত্র, ওটা ওরই এরিয়া ছিল। তারপর আমাকে নিয়ে যাওয়া হলো। যাই হোক, আমি দেখলাম ওখানে সবচেয়ে এই রিপোর্টটা তারপর দিন বেরিয়েছিল, সেটা হচ্ছে যে পুরো মানে গুল যেভাবে দেয়া হয় সেরকম পুরো বাড়িটাতে পুরো বোমা রয়েছে। আর আমাকে ওখানে একটা চেয়ারে বসে, এখানে বসে থাক, তারপর ছোট বাচ্চা তোকে দেখছি। এরপর আমি কিন্তু ওদেরকে ভয় করি না, আমি জানি যে প্রথম মেরে দিত, তারপরে ওরা মারতে, এখন যত দেরি হবে ওরা আমাকে মারবে না, ক্যামেরা কিনে নেবে, এই নেবে। আমি ততক্ষণ ক্যামেরা রোল টোল নিয়ে গিয়ে মোটামুটি মোজা টোজাতে ঢুকিয়ে আমি অন্য রোল ঢুকিয়ে দিয়ে বসে আছি। কিন্তু ওই গুলগুলো দিয়ে ওরা না এরম করে ওই বালতির মধ্যে করছে, রাখছে, তারপরে সেই বালতি বাইরে থেকে গিয়ে নিচে নামাচ্ছে। ওইটাতে আমার ভয় লাগলো। তারপরে বেশ একটু সভ্য দেখে একটা ছেলেকে দেখলাম, এই প্রথম, তাকে বললাম, ভাই এই দেখো, এইটাতে আমার প্রচণ্ড ভয় হচ্ছে। আপনি কোন কাগজ? আমি আনন্দবাজার। হ্যাঁ, তাই তো, এই ছবি তো ঠিক আছে, বসুন, আমি কোনো ব্যাপার না, আমি দেখছি, বসুন, এখন কিছুক্ষণ বসুন, এখন নামা যাবে না, ব্যাপক বুম চলছে। আমার সত্যি ভয় লাগছিল ওই গুলের মতো জীবন। আমি তারপর দিন ওই রিপোর্টিংটা আমাকে অরবাবু বলেছিল লিখতে আর কি। সেই দিন, পরের দিন যে ওই ঘটনাটা ঘটেছিল, সেই জায়গাটা, লোকেশনটা সার্চ করতে আমি গেছিলাম, তোমার মনে নেই? সেই বাড়িটাকে আমরা আইডেন্টিফাই করতে পারিনি, তোমার মনে আছে? হ্যাঁ, মনে আছে, যে কারো ওইটা বোধহয় এডিটার অভিভাবককে অভিভাবক বলেছিল যে ওকে যে আটকে রাখা হয়েছিল সেই বাড়িটা ওকে দেখা হোক। গণশক্তি বললো না না, আটকানো হয়নি, এখানে নেই, উনি মিথ্যা কথা বলছেন।
ওটা নাকি গণশক্তি ভার্সেস আনন্দবাজার। ওই যে তখন একটা মিথ্যা সংবাদ বলতো না, গণশক্তি, ওই যে মিথ্যা সংবাদ বলে ছাপিয়ে দিত। ওটা না, এই যে এই ধরনের বোমাবাজি, এই ধরনের ঘটনা, এই ধরনের মার বা এই ধরনের চপার, আমি তোমাকে বলে দিচ্ছি, ওই গণ্ডগোলের সময়, তার আগে আমরা একসাথে সব বন্ধুবান্ধব ছিলাম। রজপাল সিং তখন হচ্ছে ডিসি নর্থ, সেন্ট্রাল, ডিসি সেন্ট্রাল, রজপাল সিং। তা আমরা এদিক ওদিক করছি, সকালবেলা হাজির হয়েছি, হঠাৎ দেখি যে আমাকে সবাই বলছে চল চা খেয়ে আসি, একটু চা খেয়ে আসি। তা আমি না অন অ্যাসাইনমেন্ট সুব্রত গেলে আমার সবসময় না মাথা মধ্যে কিছু একটা হবে, মিস করবো, করবো, আমি খুব অ্যালার্ট থাকতাম। তা আমি বললাম না আমি চা খাবো না, বলে আমি দাঁড়িয়ে আছি। আমার স্যার কিন্তু ওরা প্রায় 8-10 ফুট দূরে চা খাচ্ছে। অল অ্যান্ড রজপাল সিংয়ের গাড়িটা ঘেঁষে দেখলাম একজনের পুরো এইরকম জায়গা থেকে পুরো মুখটা একদম দাঁত শুদ্ধ এরকম ঝুলে গেছে, একদম রক্ত চপার মেরেছে। কংগ্রেসের ছেলে, সিপিএমে মারবে আর কি। আমি 28 ওয়াইড ছিল, গিয়ে ঝাঁপিয়ে পড়েছি, রজপাল আমাকে ধরে মারলো। ততক্ষণ আমি ওয়াইড চালিয়ে দিয়েছি, গিয়ে পড়ে গেলাম। চেঁচামেচি হলো, লোকটাকে নিয়ে সঙ্গে সঙ্গে রজপাল গাড়ি নিয়ে চলে গেল। এরা এলো, অশোক কী হলো, আমি এরকম একটা ঘটনা ঘটলো, আমি জানি না। তখন তো নেগেটিভ, এখন তো ডিজিটালের মতো না, দেখিয়ে দিতাম এটার ছবি, এরকম ছবি। ভয় করলো। তারপর যাই হোক কোনোরকম গিয়ে দেখলাম না, একটা ছবি বেরিয়েছে এবং আনন্দবাজার গেলো। কিন্তু বিজয়দা আমাকে বললো যে হ্যাঁ নাম দিয়ে বেরোবে, সারা কালকে সব কাগজকে একদম শুইয়ে দেবো। বিজয়দা বললো অশোক এটাতে নাম দেবো না, নাম দিলে তুমি টার্গেট হয়ে যাবে। আমার খুব দুঃখ হয়েছিল, দোষ কী টার্গেট হবো, কিন্তু খুব দুঃখ হয়েছিল। কিন্তু সেটাও আমার এই বইটাতে আছে, মানে অ্যালার্টনেস, ফটোগ্রাফিতে অ্যালার্টনেস এবং ভাবনা। আর এই যে তুমি একটু চা খেচ্ছো, গল্প করছো, করছো, এই যে ব্যাপারগুলো, এই 1-1.5 মিনিটের মধ্যে কোনো একটা জিনিস হয়ে যেতে পারে এবং তুমি সেটা মিস করতে পারো। যেটা রিপোর্টাররা পরে গিয়েও পারে, যেটা অনেক সময় কি হতো যে ধরো এরকম একটা ঘটনা ঘটে গেছে, আমি স্পটে নেই, হ্যাঁ, কিন্তু আমি পরে গিয়ে রিকনস্ট্রাক্ট করতে পারি, যেটা পুলিশ করতে পারে। কেন তোমরা তো গিয়ে বন্যায় কত লোক মারা গেছে এইসব জানার জন্য তোমরা ডিএম অফিসে হাজির হয়ে গেলে, তারপর প্রত্যক্ষদর্শীর বিবরণ নিলে, তুমি তো পারবে না। আমি তো পারবো না, আমাকে তো ছুটে যেতে হবে। এটা দেবাশী ভট্টাচার্যের কাছে হয়েছিল। আমি বললাম শিগগির আমাকে টাকা দাও, আমি কী করে করবো? বলে ঠিক আছে তুই যা, গাড়ি নিয়ে যা। আমি গাড়ি নিয়ে গিয়ে কী করবো? মালদা ব্রিজের ওপর দিয়ে রোল পাঠাতে পারবো না, রোল তো 9:30 কটার সময়, 11:15 সময় একটা বাস রয়েছে। আমি কি করলাম, মানে এগুলো মজাও লাগে, এই যে ছবি তৈরির কথা বলছো। আমি দেখলাম যে মালদার এর ব্রিজের ওপর থেকে পাশের যে নদীর যে বস্তিগুলো, ঘরগুলো থাকে, সেগুলো ডুবে যায়। তা আমি দেখলাম কিছু ছেলে মেয়ে লোকজন তারা মাথায় করে জিনিস নিয়ে ঘরগুলো ছেড়ে যাচ্ছে এবং তাদের হাঁটু কোমর এইটুকু অবধি জল। তো এই জলে কী করে হবে? ছবিটা তো ছাপা হবে না। আনন্দবাজারের ক্ষেত্রে বলছি। কিন্তু আমি ওদেরকে ওপর থেকে চিৎকার করে বললাম তোমরা একটু হাঁটুটা মুড়ে বসো। মানে ওরা হাঁটুটাকে মুড়িয়ে দিল, যে মুহূর্তে মুড়িয়ে দিল সঙ্গে সঙ্গে এখানে জল চলে এলো। হাঁটুটা তো নিচে দিয়ে দিয়েছে। ছবি তোলার জন্য ক্যামেরা নিয়ে বড় ট্যালি দিয়ে তুলছি, আর এইদিকে থাকুন করে কয়েকজন ছবি তুললো এবং নিয়ে গেলাম। আনন্দবাজার ছাপলো, জলই নেই, জল তো হাঁটু, ওটা হাঁটু মরার পরে এরকম হলো আর কি। তাৎক্ষণিকভাবে ছবিটা কেন এরকম করে এসো না, তাৎক্ষণিক করতে হলো কেন, যে আমার রিপোর্টার কিন্তু লিখে দেবে জলে হয়ে গেছে, ডুবে গেছে সব, হয়ে গেছে, লোকের কষ্ট দুর্দশা। আমি ওই টাইমের মধ্যে 15-11টা বাসে রোল ধরাতে গেলে আমি কিন্তু ওই ছবিটা তুলতে পারবো না, কেন ওই ছবি তুলতে গেলে আমাকে এখনো 1.5 থেকে 2 ঘন্টা জার্নি করতে হবে, ততক্ষণ ওই ছবিটা পাবো না। সুতরাং প্রেস ফটোগ্রাফির সাথে রিপোর্টারদের এই যে একটা গ্যাপ, দ্বন্দ্ব, এটা কিন্তু এটা হয়, এটা তুমি সাংবাদিক, তুমি তো বুঝতেই পারছো আমি যেটা বলার চেষ্টা করছি। মানে তুমি লিখে দিতে পারো, মানে এটা আমি শুনেছি সুদেবরা, আমাদের আনন্দবাজারের ক্ষেত্রে আমি সুদেবদার কথাই বলছি, যে সুদেব রায়চৌধুরী আমাদের চিফ রিপোর্টার, একটা রিপোর্ট বেরিয়েছিল, এটা খুব ইন্টারেস্টিং গল্প, কোথায় শেষ করবো, যে শয়ে মৃতদেহ আরম্ভকে বন্যায় ভেসে যাচ্ছে। তার পরের দিন বসুমতীর চিফ ফটোগ্রাফার বিনয়দা আর স্টেটসম্যানের শ্যামলদা দুজন মিলে গেল, সারাদিন ঘুরে দেখলো কোনো বডি নেই, কিচ্ছু নেই। কোথায় শয়ে বডি? লেখা তো বেরিয়ে গেছে, হেডিংয়ে আনন্দবাজার পত্রিকায় বেরিয়ে গেছে। তখন এরকমই সব গুলগাপ্পা মাঝে মধ্যে বেরিয়ে যেত। তা শ্যামলদা বললো শালা আনন্দবাজার রিপোর্টিং দেখে বেরিয়ে এলাম। বিনয়
বিনয়দার টাইটেলটা ভুলে গেছে, মারা গেছে। বসুমতী চিফ ফটোগ্রাফার ছিল, আর শ্যামলদা ডেপুটি চিফ ছিল, স্টেটসম্যান। তা বিনয় আজকে তো করতে হবে না, আজকে তো আর ছবি নেই, আমি চললাম। শ্যামল, তুই তো চলে যাবি, আমার বসুমতী কিন্তু আনন্দবাজারে যা বেরিয়েছে সেটাই বিশ্বাস করবে, আমাকে কিছু একটা তুলতেই হবে, বুঝলি? শ্যামলদা বলছে যে তুলতে হবে মানে কি তুলবি? কিছুই তো নেই, বাড়ি ঘর ডুবে আছে, ডুবে যে কলা ভেলা করে যাচ্ছে, ছেলেরা ল্যাংটা হয়ে ঝাঁপ দিচ্ছে, এ দিচ্ছে, নাচছে, করছে, এগুলো কি তোলার আছে? বলে না, এখান থেকে ছবি তোর উপর, তুই একটু বস, তোকে তুলতে হবে না। কি করেছিল জানো বিনয়দা ওখানে একটা দুটো ছেলেকে এরকমভাবে ওই সেই চিৎ সাঁতার দেয়, ওই রকমভাবে পানা টানা দিয়ে চিৎ সাঁতার দিয়ে ভেসে এরকম যাচ্ছে, দূর থেকে একটা টেলি ক্যামেরা দিয়ে একটুখানি সেকি টেকি করে দিয়ে দিয়েছিল, মানে বডি ভেসে যাচ্ছে। অ্যাকচুয়ালি না, ওটা জ্যান্ত ছেলে, জ্যান্ত লোক। এই ছবিটা করতে হলো, কেন করতে হলো? আনন্দবাজার পত্রিকায় খবর বেরিয়েছিল, শয়ে শয়ে বডি ভেসে যাচ্ছে। শোনো, এইটার আমি তোমাকে গল্প বলি। এটা সেই আমলের যে সময়, মানে আমাদের থেকে ধরো 2 জেনারেশন আগের সাংবাদিকদের কথা তুমি বলছো। হ্যাঁ, সেটা নিয়ে একটা কথা আমি একবার এই সমস্ত জিজ্ঞেস করেছিলাম, তখন আমাকে সুদেব দা এবং বিধান সিংহ তিনি আমাকে বলেছিলেন, শোনো, গুলদাবা একবার শুরু হয়ে গেলে আমি যদি লিখি 1000 মৃত্যু, হ্যাঁ। অন্য কাগজ লিখে দেবে 2000 থেকে সেটা 3000-এ পৌঁছবে। তার থেকে প্রথমেই একটা বড় ফিগার দিয়ে শুরু করে দিতাম। সেই আমলে তো অত কেউ মিলিয়ে দেখতো না। আর সত্যি মোবাইলে ছিল না, এত টিভিও ছিল না, খবরও ছিল না, সেরকম খবরটা সত্যি কি মিথ্যে। কিন্তু তারপরে আস্তে আস্তে তোমরা তো সবাই, আমরা যখন কাজ করেছি তখন কিন্তু সত্যি জিনিসটা সত্যিই লেখা হয়। সত্যি লেখা, এটা ঘটনা, এটা ঘটনা। ছবি তোলার সাথে আর রিপোর্টিং, এই যে দুজন, আমি তোমাকে বলছি, এই যে এসপ্ল্যানেডে গুলি চললো, আমি তার নাম বলছি না, সে কেসি দাসে গিয়ে শাটার নামিয়ে দিল। সে কিন্তু বিখ্যাত রিপোর্টার। সেবার এসিসির লোকটা মারা গেল, সে পুলিশ মারা গেল, এবং দুর্দান্ত হলো, কিন্তু ফটোগ্রাফারের পারবে না। ও কিন্তু আধ ঘন্টা পরে বেরিয়ে এসে কিন্তু পুলিশের থেকে ব্রিফ নিয়ে সব নেবে। হ্যাঁ, একদম চোখের সামনে বডি ভেসে গেল, চোখের সামনে দেখলাম গুলি চলছে, ফাটাস ফাটাস আওয়াজ হচ্ছে, এইসব ডেসক্রিপশন তখন কিন্তু বেরোতো। ফটোগ্রাফার কী করবে? ফটোগ্রাফারকে তুলতে গেলে, ওই ছবি তুলতে গিয়ে ভাস্কর পাল মাথার মধ্যে 14টা সেলাই নিয়ে বাড়িতে বসে থাকলো, একই ছবি। আর সেটাও শেখার ব্যাপার, ওই যে ছবিটা পুলিশটা মারা গেল এসোসিয়েট পার্টির আক্রমণে, সেই পুলিশটার ছবি কিন্তু শ্যামলদা, মৈত্র তুল্য, আমি তুললাম, আমরা চলে এলাম। আর ওই ছবি তুলতে গিয়েই ভাস্কর পাল মাথা ফাটিয়ে দিল। তা অফিসে যখন এলাম, তখন আজকাল এডিটার মদন মিত্র বলতে, এই তোমাকে কি ছবি তুলতে, ভাস্কর তো এই ছবি তুলতে গিয়ে মাথা ফাটিয়ে এসছে, ভাস্কর তো বাড়িতে মাথা ফাটিয়ে। আমি বুঝে উঠতে পারলাম না। তারপরে শ্যামলদাকে বললাম, শ্যামলদা তাকে পরিষ্কার জানলাম, অ্যাকচুয়ালি শ্যামলদা যখন আমি ছবি তুলছিলাম, আমি আরও ভালো করে ছবি তুলছিলাম, পুলিশটাকে লাঠি মাঠি ইট টিট দিয়ে মেরেছে। তখন শ্যামলদা বললো, অশোক ওখানে থাকিস না বেশিক্ষণ, উল্টো দিক থেকে পুলিশ তেড়ে আসছে, ও তোকে মেরে ফাটিয়ে দেবে একদম। আমি পালিয়ে গেলাম, শ্যামলদা পালিয়ে গেল। ভাস্কর ওই পুলিশরা যখন তেড়ে আসছে, তার মধ্যে ওয়াইড অ্যাঙ্গেল দিলে, ভাস্কর একটু কায়দা ছিল, যদিও অনেক ভালো কাজ করেছে অনুমান, কায়দা করে ওয়াইড অ্যাঙ্গেল সেই ছবি তুলতে গেছে, ব্যাস একদম উত্তম মধ্যম ভাস্করকে মেরেছে। সুতরাং এই ধরনের তোলা, আর কখন তুমি চলে আসবে, কখন করবে, এটাও কিন্তু তাৎক্ষণিক ফ্রেমের মধ্যে তোমাকে, এটা যেটা আমাদের বলা হতো না, খবর হয়েও না, খবর করো। এটা সুদেবদাও খুব বলতো আর কি, অশোক খবর হবে না, খবর করবে, খবর হবে না, খবর হবে। আচ্ছা, এবার আমি তোমার এই সাংবাদিকতার প্রশ্ন থেকে একটু আস্তে আস্তে যাই। তোমার উত্তরণটা আজকাল থেকে, মানে তোমার শুরুটা আজকাল থেকে, উত্তরণটা তোমরা যে সময় আজকালে কাজ করেছো, আমি নিজে যেহেতু ফটোগ্রাফি করি এবং আমি সাংবাদিকতায় যখন এসেছি, তখন আমি অলরেডি একজন, মানে আমি নিজে ব্যক্তিগতভাবে ছবি তুলতাম। আমি তখন বুঝেছিলাম যে আমি যে ধরনের ছবি তুলি আর তোমরা যেরকমভাবে ছবি তুলো, এই দুটোর মধ্যে তফাৎ আছে। এবং আমি বেসিক্যালি পিক্টোরিয়াল ঘরানার ছবি তুলতাম, একটু সাজিয়ে গুছিয়ে নিয়ে ছবিটা তৈরি করতাম, কিন্তু আমি তখন বুঝেছি। এবং সাংবাদিকতা করতে গিয়ে প্রথম দিকে বিশেষ করে, মানে কয়েকজন ফটোগ্রাফার, তাদের ওই সাহসটা, মানে ঠিক আছে তুমি আমাকে বল, ভয় পাচ্ছ কেন, চলো হয়ে যাবে। এবং এই যে রাস্তায় নেমে একটা কিছু মানে শুরু করলে একটা খবর হয়, সেটার বোধটা আমার তখন তৈরি হয়েছিল। তুমি প্রথমে শুরু করেছো আজকালে,
তারপর তুমি এসছিলে তুমি আনন্দবাজারে। আনন্দবাজারে তুমি দীর্ঘদিন কাজ করেছো। একটা সময় আমার সিনেমার যখন শুটিং হচ্ছে তখন তুমি মাঝে মাঝে এসে ছবি তুলতে। আমার যেটা জিজ্ঞাসা, তারপরে তুমি আনন্দবাজার থেকে রিটায়ারমেন্টের পরে তুমি হলে সরকারি ফটোগ্রাফার এবং মমতা ব্যানার্জির ফটোগ্রাফার। এই জায়গাটায় কাজ করতে তোমার কীরকম লাগে? প্রায় অলমোস্ট সব বন্ধুই, এটা খুব আশ্চর্য যে আমি কী করে সরকারি ফটোগ্রাফার হলাম। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আমার কী হলো যে সরকারি ফটোগ্রাফার মানে সরকারি ফটোগ্রাফার হলাম আর মমতা ব্যানার্জির ফটোগ্রাফার হয়ে গেলাম। এটা কী করে হলো? সুবোধ, আমি একটু পিছিয়ে যাই। সেটা হচ্ছে যে আমি জ্ঞানও তো খুব মানে অতিবাম রাজনীতিটাই আমার হাতে করি, সিপিএম না, নক্সাল রাজনীতি। কেন? খুব দ্রুত বলে দিচ্ছি, আমি খুব একেবারে নিম্ন মধ্যবিত্ত বর্ধমানের গ্রামের ছেলে। তা আমাকে মা কী করলো, আমার মা বলতো রাবণের বংশ, প্রচুর, মানে 6 ভাই 5 বোন, তার মধ্যে থেকে আমি মানুষ হচ্ছি। আর ক্লাস 4-এ আমি ফেল করলাম, যেটা জীবনে আমি কাউকে শুনিনি ক্লাস 4-এ ফেল করে। তা মা বলে এখানে পড়াশোনা হবে না। আমি একটা বীরভূম রামকৃষ্ণ দেখেছি মিশন, সুরিচয় বর্ডার, তুম্বনি ফরেস্ট, সুনীলার বই আছে, ওখানে ওকে ভর্তি করে দিচ্ছি। বছরে 2 বার আসবে, একদম কান্নাকাটি একাটে করে আমাকে ওখানে ভর্তি করে দেওয়া হলো। ওই যে জ্ঞানত থেকে ওই ক্লাস 4 অবধি মা তখন 80 পয়সা কিলো চাল, মা 5 পয়সা বাঁচানোর জন্য শীতকালে ভোর 3টে ধানের সময় বাবা ধান কিনে আনতো, সেগুলোকে ধান থেকে চাল বার করার জন্য ওই কষ্টটা করতো। বাবাকে দেখতাম যে লাউ কুমড়ো ভোর রাতে ভ্যানডিস্কোকে ডেকে বিক্রি করে দিত। পিসিকে জিজ্ঞাসা করলে পিসি বলতো যে চুপ কর, আজকে বাড়িতে মাংস হবে। তখন মাংস 5 টাকা কিলো। তা আমি এত গরিব ছিলাম বলতে একদম বাধা নেই। মানে এই গরিবটা হচ্ছে যে ধরো যে মানে বটির সাথে একটা সুতো বাঁধা থাকতো। তা আমি সুতোটা ঘুরি করে বলে সুতোটাকে আমি ছিঁড়ে নিয়েছিলাম। মা খুব মারের হাত ছিল, দুম দাম মার। আমি বললাম কেন সুতো কি হ্যানটা, বলে সুতোটা কেন কেটেছি জানিস? কেন? একটা হাঁসের ডিম সেদ্ধ হতো, সেই হাঁসের ডিমটা 4টে ফালি করা হতো। বটিতে কাটলে কুসুম নষ্ট হয়ে যায়, সেই জন্য সুতো দিয়ে কাটতে হতো। 4টে হলো, আমি, মেজো ভাই, মা, বাবা। এটা কিন্তু এর পরও যে একটা জীবন বিশাল বড় লোক ছিল, আমি এগুলো আমার তো অত ধারণা ছিল না। আমি ভাবতাম এটাই জীবন। কিন্তু যখন হোস্টেলে দিল তখন একটু ভালো, বেশ খাবার দাবার পাচ্ছি, এ করছি, দিব্যি হচ্ছে, হচ্ছে। সেইখানে তুমি বুঝতেই পারছো সেই 69, 68 সেই সময় বীরভূম রামকৃষ্ণ মানে বীরভূম রামপুরহাট কী ধরনের ব্যাপার আর কি। তা আমি দাদাদের ওই সব রেডবুক টেডবুক দিয়ে আমাকে তারা পাকড়াও করলো। ভাই তুই, আমার নাম ছিল হোস্টেল ভাই তুই এ করবি, হ্যান করি, এইসব নকশাই করতে হবে, দাবানল জলু, গান টান, রাত্রিবেলা একদম যাচ্ছি। আর আমার কাজ ছিল ওই পাথরভাঙা কল থেকে, তুমি জানো বীরভূম রামপুর ওখানে পাথরভাঙা কল থাকে, পাথরভাঙা কল থেকে গ্রাউন্ড পাউডারগুলো পকেট করে নিয়ে এসে কাজু ফরেস্টের ভেতর দিয়ে গিয়ে দাদাদের সব দেয়া। একটা ভাবনা ছিল, সে ভাবনাটা হচ্ছে গরিব থাকবে না, জোরদার থাকবে না, সবাই একদম সমান, একটা অন্যরকম হবে। চীন নাকি সেরকম দেশ। আর যেটা সবচেয়ে বেশি মাথা নেড়েছিল, মার কষ্ট হবে না। বাবাকে রেলে চাকরি করতো, খালাসি তো, ওই দেখতাম আরপিএফদের 58 আনা ঘুষ দিয়ে সাইকেলে করে কয়লা নিয়ে আসতো, সেই কাঁচা কয়লা পোড়াতো, সেই কয়লা পুড়িয়ে তারপর সেই কয়লা উনি বিক্রি করতো। তা তো 2 টাকা 1 টাকা হতো। সেই সময় 2 টাকা 1 টাকা মানে তুমি বুঝতেই পারছো। 5 টাকা কিলো মাংস, 80 পয়সা ভালো চাল, 1 টাকা 10 পয়সা একটু দামি চাল। তা এদের কথাবার্তা শুনে আমি সত্যি সত্যি বলছি, আমি একদম জড়িয়ে গেলাম। এগুলো বললাম না, স্বাভাবিক ক্লাস 7-এ অ্যারেস্ট হয়ে গেলাম। 5 মাস রামপুরহাট সাব জেল, কারণ আমি তো ছোটো, হাফ প্যান্ট পরি। মহারাজরা যখন ছাড়াতে এলো তখন বলে দিল যে একে ছাড়াতে এসছেন। ঠিক এরকম এই সুরে বাচ্চার ট্যাঙ্কের মধ্যে গান পাউডার ছিল, দেশপ্রতি পেপার ছিল। মহারাজ আমার তাকে বলে তুই এগুলো দেখছিস কেন? আমি বললাম যে বাবাকে দেখাবো দেশপ্রতি পেপারটা, আর গান পাউডার কী হয় করে ওটাকে বাবাকে দেখাবো। অ্যাকচুয়ালি বাবা সিপিএম করতো,
দেশ ঐতিহ্য বলে তখন একটি পত্রিকা ছিল, তুমি শুনেছো। আমি দেশপ্রতি আর দেশ ঐতিহ্য এক ভাবতাম। আর গান পাউডার একটু রেখেছিলাম, বাবাকে দেখাবো কিরম কিরম গন্ধ, কালো কালো, ওটা যে কী করি। ঘটনাটা শেষ। বেরিয়ে ততদিন আমরা হাওড়া থেকে বামনগাছি রেল কোয়ার্টারে পড়ে গেছি। সুব্রত স্কটিশ চার্চ কলেজে ঢুকলাম, ভালো স্টুডেন্ট না, অনার্সের ফিলোজফি অনার্স নিয়ে অ্যাডমিশন হয়ে গেল। সবাই ভাবছে ফিলোজফি অনার্স আমি বিরাট ভালো, না, আমার লজিক সাইকোলজির নম্বর ছিল, পাস কোর্সে ভর্তি কংগ্রেসরা ওখানে নেয় না, কংগ্রেসের ক্যাডারে হয়। ওটা অনার্সে ভর্তি করলে ওদের হাতে ছিল না বলে আমি অনার্সে ভর্তি হয়ে গেলাম। 17 টাকা বেশি লেগেছিল। আর কলকাতা কলেজে পড়বো, হেমেন মণ্ডল টন্ডল, তখন ওরা সব হচ্ছে কন্ট্রোল করছে। আর আমাদের গোলকপুতেরা যে গৌতম রায়, সে তো অনেক জুনিয়র, এরা সব সিপিএম করতো। 2 বছরের মাথায় যাদবপুর ইউনিভার্সিটির পরে প্রথম স্টুডেন্ট অ্যাসোসিয়েশন আমরা কলেজে করলাম, প্রেসিডেন্ট হয়নি। সব কংগ্রেসকে তাড়ালাম, পুদ্দুত গুয়ো আসতো, হেমেন মণ্ডল আসতো। তা আমি দেখতাম যে ছোট ছোট যে ক্রাইসিসগুলো, যেগুলো সাধারণ মানুষের, সেগুলো নিয়ে এই এরা যারা কথা বলতো, মানে দেশের কথা না, আমার পাড়ার কথা না, আমার কথা না, বা আমার কথা না, ধরো কাম্পুচিয়া, কাম্বোডিয়া, নানা রকম সব কথা বলছে। ওই দেশে কি হলো, ওইখানে কি হলো, ওইখানে কি হলো, রাষ্ট্রঘাট আন্দোলন। তখন তো খুব ব্রিফলি কাম্বোডিয়া মানে কাম্পুচিয়ায় তোমার কমিউনিস্ট এসেছিল। হ্যাঁ, এসেছিল। এবং তুমি জানো না, আমার একজন মেন্টর ছিল, তুমি তার একটু নাম শুনেছো, কলকাতায় তখন তো আমি উড়ে এসে দূরে বসেছি, কলেজ শেষ হলো, অন্তঃশীল বলে একটা গ্রুপ ছিল, আমি সব এদের সব চিনি, গৌতম টৌতম এদের সব, রঞ্জন সেন, রঞ্জনের নাটক.com এখন না, অত ছিল, এখন নেই, এখন কারেক্ট কারেক্ট ঠিক। রঞ্জন আমি একই সাথে থাকতাম চোপড়ালার বাড়িতে। রঞ্জন আমাকে অনেক হেল্প করেছে, মানে আজকে এই জায়গায় দাঁড়িয়ে যে আমি কথা বলছি তুমি নিচ্ছ, এটাও রঞ্জনের জন্য। তার নকশাল ওই রাজনীতিতে জড়িয়ে আমি বীরভূমের একটা শান্তিনিকেতন একটা সমাবেশে আমার খুব রাগ হলো এই রাজনীতির প্রতি, বামফ্রন্টের প্রতি। এত বড় বড় কথা বলে, এত কিছু কথা বলে, আমি সব ডকুমেন্ট আমি খুব জিনিসপত্র জমাই, সব নিয়ে গিয়ে আমি ওপেন এই প্রদীপ মজুমদার যে পরে যে প্রদীপ মজুমদার না কী বলো, এই উদয়ভানু ব্যানার্জির পরে দিদিমণি দলে ভুললো, দলে চলে এলো, আরও নকশাল নেতা টেতা ছিল, তাদের আমি এই বললাম যে সাধারণ মানুষের ইস্যু ধরতে পারছেন না আপনারা, এইসব দেশে বিদেশে সব করছেন, আপনাদের লাইন ভুল, ভুল, এমন বললাম কিছু আমি জানি না, আমার যখন বলি এরকম জ্ঞান টান থাকে না। আর খুব রাগ হয়েছিল, কোথায় গরিব কোথায় বলে এসে বলে টলে দিলাম। আমার মনে আছে সন্ধ্যাবেলা এসে রঞ্জন আমাকে বললো, অশোক তুই হয় বাসে করে বা ট্রেনে করে কলকাতা ফিরে যা। কেন? বলে না, যা, তোর টাকাটা বিপদ হবে। চলে এলাম। তারপরে যখন রাজনৈতিকভাবে ছবি তুলছি, ছোট্ট ছবির মধ্যে ছবি তুলছি, এর ছবি তুলছি, যতুল ছবি, বুধবাবুর ছবি তুলছি, এ তুলছি, হ্যাঁ তুলছি, তখন তো বামফ্রন্টের সময় আন্দোলন তুলছি, এ তুলছি। তখন আমি একটা ছোট্ট করে একটা মেয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়, সুব্রতদার পেছনে পেছনে ঘুরে বেড়াচ্ছে, তাকেও দেখছি, না তো গ্যাজি করেনি। কিন্তু দেখতাম, মানে প্রথমে স্ট্রাইক করলো, ও কংগ্রেস করতো, যে ওই কেন্দুয়াতে তোমরা জানো যে সিপিএমকে কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য হাত কেটে দিয়েছিল, তো ওখানে মমতা বন্দ্যোপাধ্যায় গেল, কংগ্রেসের কেউ গেল না। এই যে তরমুজ কথাটি, সুব্রতদা না, সৌমেনদা না, কংগ্রেসের কোনো বড় লিডার না, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে যাচ্ছে। সুব্রত, আমি জোর গলায় বলতে পারি, এই যে কংগ্রেস পার্টি থেকে বড় বড় কেউ যাচ্ছে না, আর মমতা, তখন আমি মমতাই বলতাম, এখন দিদি বলি, মমতা এইসব গ্রামগুলোতে যাচ্ছে, লোকের সাথে করছে, যা করছে, আন্দোলন করছে, এটা আমাকে খুব স্ট্রাইক করত। ফটোগ্রাফিক্যালি হয়েছে যে আমি একটা ক্যারেক্টারকে ধরতাম, যে ক্যারেক্টারের ভেতরে আমি প্রেস ফটোগ্রাফি বহু কিছু পেতাম, সেটা হচ্ছে ক্যারেক্টার আমার কাছে। আমি এই ক্যারেক্টার হতে 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 মমতা রাজনৈতিক কি ভুল করছে, রাজনৈতিকভাবে মমতা কি ঠিক করছে, এটা আমার কাছে বড় কথা ছিল না। ফটোগ্রাফিক্যালি আমি দেখতে পাচ্ছি যে একটা মেয়ে সারা পশ্চিমবঙ্গের গ্রাম গঞ্জে লোকেরা
তাদের আন্দোলনের একদম একা দিচ্ছে, আর পেছনে পেছনে সব কংগ্রেসের বড় বড় লিডার, ধরো সৌগত থেকে সুব্রত থেকে আরম্ভ করে তারা পেছনে পেছনে আসছে। আমি ফটোগ্রাফার, আমার কাছে কিন্তু কত ভালো করলো, কত ও খারাপ করলো, কোনটা তার রাজনৈতিকটা উচিত হয়নি, এই আলোচনায় আমি যেতে চাই না। কেন যেতে চাই না তোমাকে আমি বলি। এটা বলতে বলতে আর মাথায় আসছিল, ভুলে গেলাম। এই বাংলাদেশ ভারত পাকিস্তান এই যে যুদ্ধের সময় একটা বিদেশি ফটোগ্রাফার দেখছে সন্ধ্যাবেলা বিকেলের দিকে অনেক রাজাকারকে হাত পাত বেঁধে ফেলে রাখা হয়েছে, পাশে মুক্তিযোদ্ধারা মুড়ি পেঁয়াজ টিয়াজ খাচ্ছে। তো ও পাশ দিয়ে যাচ্ছিল, এটা উল্লেখ আছে, পাশ দিয়ে গিয়ে এরকম দেখে চলে যাচ্ছে। যারা মুক্তিযোদ্ধা ছিল তারা ওকে জিজ্ঞাসা করছে, এই তুমি চলে যাচ্ছ কেন, দাঁড়াও, সাবজেক্ট আছে। এরপরে এই যে দেখেছো, এই যে রাজাকারদের ধরেছি, এই 7-8 জন, এসব খুঁচিয়ে খুঁচিয়ে মারবো এদের। ও বলে কি এটা বলছে, এসব করাটা ঠিক হবে না। এই ছবি করে তোলে, চলে যাচ্ছে। কিছু দূর গিয়ে ব্যাক করছে। ও বলছে যে আমি যদি ছবি না তুলি ওরা মরবে, আমি ছবি তুলে মরবে, আমার কাজ কি, আমি ফটোগ্রাফার। ওই বিখ্যাত ছবিটা তুলেছিল, বেয়ারনেট দিয়ে প্রত্যেকটা রাজাকে ঢুকে ওকে পেয়ে ওরা আরও উৎসাহ পেলো, আরও মারলো। ও বলছে যে আমি না থাকলেও ওরা মরে যাবে। তা আমি তোমাকে বলছি যে এই যে আন্দোলনের যে একটা চেহারা, আন্দোলনের যে একটা 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 মেয়ের, ওরকম একটা ছোটোখাটো মেয়ের যে ক্যারেক্টার, এই ক্যারেক্টারটা আমি ধরার চেষ্টা করলাম। আমার কাছে কিন্তু তখন আজকে সব বড় বড় সব কংগ্রেসের এরা যারা মা করে দিদিমণির পায়ে পড়ে যাচ্ছে মুখ্যমন্ত্রীর, ওরা তখন এই ছবি তুলতাম বলে তুই তো সারাক্ষণ মমতার পেছনে পেছনে ছবি তুলিস, ও কি হবে, কিছু হবে কোনো দিন, আমাদের কংগ্রেসের নেতাদের ছবি তুলিস না। আমি তাদের নাম করছি না। এই করে আমার সাবজেক্টটা মমতা বন্দ্যোপাধ্যায় আমার কাছে একটা ক্যারেক্টার হয়ে গেল, একটা ক্যারেক্টার হলো, একদম পুরোপুরি ক্যারেক্টার। আমি ওকে ফলো করতে শুরু করলাম। অনেক পর ডক্টর নাম হচ্ছে, গলা দড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, লোকে যা তা বলছে। আমি ছবি তুললেই লোকে কী সব তুলিস, আর ওপরে নিয়ে যেতাম, বিজয় আমাকে বলছে যে তুমি মমতারই ছবি তুলো। আমাকে ওপরে সুকরঞ্জন দাশগুপ্ত সেন বলছে মমতা বড় বড় চলেছে, ওকে পাঠিয়ে দাও, ব্যাচেলার মানুষ, ওই তুলবে। আমার মমতা প্রচুর ছবি তুলতাম, আমার ছবি কিন্তু বেরোতো না। তখন কিন্তু বেরোলে আনন্দবাজার টাকা দেয়। আমি যে টাকাটা পেতাম 3,500 টাকা, আমি 800 টাকায় শুরু করেছিলাম। 3,500 টাকায় যখন মমতার ছবি তুলছি, তখন কিন্তু আমি অন্য ছবি তুললে পয়সা পাই, কিন্তু ওর ছবি তুলছি, ওই ছবি ছাপা হতো না। আমাকে সুদেবদা বলেছিল, তুমি যে মমতার পেছন পেছনে ঘুরে বেড়াও, তোমার তো ছবি ছাপা হয় না। সুব্রত, এটা আমি জোর গলায় বলছি, আজকে যে মমতা বন্দ্যোপাধ্যায়, আমি বোধহয় সেই সাংবাদিক যে আমার মনে ছিল, ভেবেছিলাম যে এই মহিলা কিন্তু একদিন কিছু একটা করে দেখাবে। আমার কাছে সেটা ক্যারেক্টার, ভালো মন্দ, কি করছে না করছে, কি মুখ দিয়ে বেরোচ্ছে, কি ভুল কথা বলছে, কি করছে, আমি ওগুলো কিচ্ছু দেখতে পাচ্ছি না। আমি একটা ফটো জার্নালিস্ট, এমন একটা মেয়ের ছবি তুলে এসেছি, যে মেয়ের ছবিটা আজকে আমার কাছে একটা ইতিহাস, এখনও তুলে যাই। সুতরাং যখন আমি আনন্দবাজার তোমরা বলছো রিটায়ার করেছি, আমি রিটায়ার করিনি। আনন্দবাজার আমি ছাড়তে বাধ্য হয়েছি এই কারণে যে এই মমতার ছবি। আমি এডিটরকে বলেছিলাম যে আমি একটা সাবজেক্টের উপর ছবি তুলছি, আপনি ছবি ছাপান না ছাপান আমাকে এবেলার দায়িত্ব দিচ্ছেন, আমি নিচ্ছি, কিন্তু মমতার ছবির ব্যাপারে কিন্তু আমি ডিসিশন নেব, আমি যাব কি যাব না। বলছি ইউ আর দ্য চিফ ফটোগ্রাফার, তুমি ডিসিশন, তুমি যা করবে ঠিক করবে। তারপরে দেখলাম যে অনেক আমার জুনিয়র অনেক রিপোর্টার সাংবাদিকরা, তারা এটা নিয়ে তাদের আপত্তি, সবসময় মমতার কেন ছবি তোলা হবে, সবসময় মমতার ছবি কোনো ছাপানো। আমি ছাপানোর জন্য নেই, আমার শুধু এইটাকে বলা ছিল যে আমি এই ক্যারেক্টারটাকে ফলো করছি। এবং ফলো তোমাকে বলছি, আমি ধরো মানে অত পারিনি, কিন্তু 86 থেকে আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ফলো করছি। তা এটা একটা ক্যারেক্টার, আমি একটা ক্যারেক্টারকে ফলো করছি, এবং সেই ক্যারেক্টার ফলো করতে করতে কিন্তু আমি ভেবে নিয়ে গেছিলাম এই সিপিএম, এই কংগ্রেস কেউ থাকবে না, এই মহিলা কিন্তু কিছু না কিছু হবেই, করেই ছাড়বে। তখন আমার এক্সিকিউটিভ এইটা ততদিন দিল্লি থেকে চলে এসছে সুমন চট্টোপাধ্যায়,
তা আমি মাঝে মধ্যে আলু পোস্ত ডিমের ডালনা খাওয়ার জন্য বামুনগাছি রেল কোয়ার্টারে যেতাম, আর এখানে বন্ধুর বাড়িতে এমনি থাকতে দ্বিতীয় সুপ্রিয় হালটা থাকতাম। তা আমাকে সকালবেলা মা বলছে, হ্যাঁ রে, এই তুই তো মমতার খুব ছবি তুলিস। আমি বললাম, হ্যাঁ। খুব তেজ, ওর কোনো কাছাকাছি সভা হলে আমাকে নিয়ে যাস, আমি একদিন দেখবো, সামনাসামনি দেখবো। তুই তো পাগল নাকি, কী সব বলো বলো। ঘটনাটা শেষ। অফিসে আস্তে আস্তে বাসে করে আস্তে আস্তে মাথায় একটা চিন্তা হলো। সোজা সুমনদার ঘরে ঢুকলাম। সুমনদা বললাম, সুমনদা এই শোনো, আমার এখনো কাজে দেখে, শোনো একটু কথা শোনো, আমার মায়ের কথা শোনো। কী হয়েছে? না শোনো না। 2001 ইলেকশন, জানো আমার মা ইন্দিরা গান্ধীকে চেনে। ইন্দিরা গান্ধী কোন পার্টি করে জানে না, ইন্দিরা গান্ধীকে দেখতে সুন্দর বলে চেনে। ওই ইন্দিরা গান্ধী ছবি বেরিয়েছে, ঘরে থাকে, কাকে বাবা বলে, সিপিএমকে দাও, সিপিএমকে ভোট দেয়, কিছু যায় না, ক্লাস 3 পাস, এক কাপড়ে থাকে। হঠাৎ করে আমাকে বলল, কি তেজ, কার? মমতার। এই একদিন নিয়ে যাস তো, দেখবো মিটিং। তো সুমনদা, আমি বললাম, শোনো, আমার মা রেল কোয়ার্টারে বাইরেই বেরোয় না, শুধু ছেলেদের জন্য রান্নাবান্না করে, কখন আসবি, তাহলে ডিমের রান্না করবো, পোস্ত করবো, এটা করবো, ছোটো মাছ করবো। সে যখন এই কথাটা বলছে, তাহলে ওয়েস্ট বেঙ্গলের কত মানুষ মা আছে, তাদেরই কথা কিন্তু আমার মা বলছে। যেটা আমার নিজের মাকেই দেখেছি, মানে ওই একই। এই দেখো, এটা পরে আলোচনার সময় কিন্তু এরকম অনেক অনেক মা আমার বেরিয়েছে। সুমনদা বলল, তুই তো ইতিহাসের ছাত্র, একটা ভালো কথা বললি। যাক, আমার এখনও মনে আছে, বৃহস্পতিবার বোধহয় সুমনদার এডিটোরিয়াল বেরোতো, এই কথাটা দিয়ে এডিটোরিয়াল লিখলো। 2001 হেরে গেল, 2006 হেরে গেল, পথটা কিন্তু মাও বলল। সেটাই জিজ্ঞেস করছি, এই যে তুমি একটা জার্নাল, মানে আমি তোমাকে জার্নালিং লিডার, মাস লিডার কল্ড মমতা ব্যানার্জি, এটা তোমার শুরু হয়েছিল খবরের কাগজ থেকে। হ্যাঁ, এই বৃত্তটা তুমি কমপ্লিট করছো সরকারি ফটোগ্রাফার হিসেবে। হ্যাঁ হ্যাঁ, রাইট। এটাই হয়তো তোমার কাছে আমার এই মুহূর্তে শেষ প্রশ্ন, মানে এই পডকাস্টে। সেটা হচ্ছে, দেখো, তুমি যতদিন সরকারি ফটোগ্রাফার, বা মূলত বলতে গেলে তুমি মমতা ব্যানার্জির ফটোগ্রাফার যতদিন ছিলে না, তখন তুমি মমতা ব্যানার্জির যে ছবিগুলো তুলতে, বা মুখ্যমন্ত্রী তখন সেই সময় তিনি মুখ্যমন্ত্রী হয়তো হননি, সেই যে ছবিটা তুলতে, সেটা একভাবে দেখা, আর তুমি যখন তারই আন্ডারে তারই হয়ে কাজ করছো, তখন তার ছবি যে তুলছো, এটাকে অন্যভাবে দেখা, এটাতে তোমার অসুবিধে হয় না অ্যাজ এ ফটো জার্নালিস্ট? দেখো, সরকারি যে ফটোগ্রাফারগুলো বা কাজ যেগুলো হয়, সেগুলো আমার তুলতে হয়। এই এসে দেখা করলো, এ করলো, মিটিং করলো, বললো, এ করলো, এই দেখা হয়। কিন্তু মমতা এমন একটা ক্যারেক্টার, আমরা যখন বাইরে যাই, ওয়েস্ট বেঙ্গল বাইরে যাই, ধরো, আচ্ছা তুমি এটা বলো তো, যে কোন বাঁকুড়ার মিড ডে মিলের সামনে ধাত করে গাড়ি থামা, গাড়ি থেকে নেমে গিয়ে, চলো তো মিড ডে মিলটা দেখি, বসন্তবাবু আসুন, চিফ সেক্রেটারি, কে তোরা কী করছিস, এ করছিস, মিড ডে মিল দেখি, খাবার দেখে এ করি, জানেই না কেউ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিড ডে মিলের ভেতরে ঢুকে গেছে, হ্যাঁ, তিল করে সব লোক, বাচ্চা ছেলে মেয়ে, হ্যান ত্যান, দেখে তরকারি দাও, ওদের সেই ভাঙা তরকারি দাও, একটু ঝাল, ঝাল দেওয়া যাবে না, বাচ্চারা কী করে ঝাল খাচ্ছে, কোথায় গেল কে, চিফ সেক্রেটারি কোথায় গেল, বসুবাবু ডাকছেন, দেখুন তো ঝাল কিনা। এটা আমার কাছে সাবজেক্ট। আমি বলতে চাইছি, কেন দেখানোর জন্য করুক, ফটোগ্রাফি আছে, এই ছবিটা হবে, ছাপা হোক, তাই করুক, এটা সহজে বলা যায়। কিন্তু রাস্তায় নেমে একটা মিড ডে মিলের ওই রকম গ্রামে গিয়ে একটা টেস্ট করে একটা মুখ্যমন্ত্রী, এবং তারই আন্ডারে চিফ সেক্রেটারি, সে থালাটা নিয়ে টেস্ট করছে, এটা আমার কাছে সাবজেক্ট। তা সুতরাং আমি যে বৃত্তে ছিলাম, মমতা সে আন্দোলন, সেই বৃত্ত থেকে উনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়ে তারপরে যে কাজগুলো করছে, এই যে স্কুলে ঢুকে পড়ছে, এই করছে, আদিবাসী গ্রামে ঢুকে পড়ছে, এই কিরে ও বাবারে, এইসব কি, সারা কাপড় সরা, সারা, হ্যাঁ এটা সরিয়ে,
ঢুকে পড়ছে। আমি তো ওখান থেকে দেখছি। তার মানে সেই মমতা আর এই মমতা, আমি এই সরকারি কাজ যেগুলো সেগুলো করছি, কিন্তু তার পাশাপাশি এই সাবজেক্টগুলো পাচ্ছি। সুতরাং এটা তোমাকে আমি বলছি, আমি সরকারি জায়গায় আছি বলে তাই। মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরে ছবি আমি নিশ্চয়ই বই করব, খুবই বড় বই করব, খুবই বড় প্রজেক্ট করব। এটা একটু কথাবার্তা চলছে না তা না, একটু ভয় পাচ্ছি। কেন দিদিমণি এই ছবি ছাপবি না, ওই ছবি ছাপবে না করবে, নমনা থাকলে এটা হবে না, সত্যি কথা বলছি, বাইরে গিয়ে করতে হবে। তা আমি এই যে বৃত্তটা, যে মহিলা একটা কাপড় পরে সিঙ্গুরে এরকম মার খেয়ে গলায় আলিপুরদুয়ার ওখানে দড়ি দিচ্ছে, এই করছে, কেন্দুয়া গ্রামে গেছে, এই তাচ্ছে, মার কাচ্ছে, পিরন রাজসুন্দর দেখ আবার মেরেছে, আও করে কাঁদছে, এই দেখ তুই ছবি তুলছিস, দেখ হাতের অবস্থাটা দেখ, কোথায় থাকিস তখন তো তুলিস না। সেই মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে মুখ্যমন্ত্রী হচ্ছে, শপথ নিচ্ছে একবার, দুবার, তিনবার, তার মাঝখানে কিন্তু স্কুলে ঢুকে যাচ্ছে, পুকুরে নেমে যাচ্ছে, এখানে যাচ্ছে, কল টিপে জল খাচ্ছে। ওই সাবজেক্টগুলো কিন্তু আমি মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর সাথে না থাকলে আমি পাবো না। সুতরাং আমি একটা মেয়ের বায়োগ্রাফিটা যেভাবে দেখছি, পিকচার বায়োগ্রাফি, এটা উনি সুযোগ দিয়েছেন। দিদি এখনও অনেক বকাবকি করেন, অনেক কিছু করেন, অনেক ছবি তোলার জন্য মার খায়, অনেক কিছু দেয় না, কিন্তু একটা মহিলা বকখালিতে যেতে যদি একটা জবা ফুল ফুটে বড় একটা গাছ, সেখানে গিয়ে আঁচলটা এরকম তুলে, মায়েদের মতো ঠাকুমাদের মনে যখন এরকম করে, তো লম্বা না, এরকম করে আঁচল তোলে আর আমার দিকে তাকিয়ে বলে ছবি তুলবি না, আমি জানতাম আমি ছবি তুলবই। আমি গেলাম, কাছে গেলাম, ওয়াইড অ্যাঙ্গেল 24 দিয়ে ছবি তুললাম। আমি দেখিনি, সেই ছবি রিলিজ করিনি, কিন্তু অসাধারণ ছবি। এত লাল ফুল, তার মধ্যে একটা মহিলা যেভাবে ফুল তোলে সেভাবে ফুল তুলছে, ওইটা আমার কাছে সাবজেক্ট। ওটা মমতা না হলো সাবজেক্ট, মমতা চিফ মিনিস্টার হলেও ওটা সাবজেক্ট। আমার এই ছবিওয়ালা বইতে একটা ছবি আছে, এক হাঁটু জলে উনি হেঁটে, হ্যাঁ কেউ আসবি না, তার আগে সবাইকে জল টল ছিটিয়ে হেঁটে যাচ্ছে। আমি ক্যামেরায় দাঁড়িয়েছি, প্রথম আমার দিকে তাকিয়ে উনি বললেন, শোন, একটা ছবি যেন না ওঠে। আর না একদম না, আমি ক্যামেরাটা এখানে, যখনই ওরকম বলেন আমি ক্যামেরাটা বুকের কাছে রেখে এরকম তাকিয়ে থাকি, কেন আমি জানি যে ওয়াইড লাগানো আছে। উনি হেঁটে গিয়ে এইরকম পাথরের দুটো খণ্ড হাওয়াই চপ্পলটার নিচে রেখে, একদম কাছের মতো জল, উনি পাথরের উপর উঠলেন, উঠে এইরমভাবে হাত দিয়ে এইরমভাবে তাকিয়ে থাকলেন, পুরো ওই দিকটা ভুটান ফাঁকা, কুলকুল করে জল যাচ্ছে। প্রায় সব পুলিশ নিয়ে সব লোকজন, প্রায় গোটা 40 পুলিশ, সিকিউরিটি, জার্নালিস্ট, পিন পড়লে আওয়াজ হবে, সেটা দাঁড়িয়েছিল প্রায় 3 মিনিট। আমি বইটা শেষ করেছি, আমার খুব জানতে ইচ্ছে করে ওইভাবে দাঁড়িয়ে উনি কি ভেবেছিলেন, কি ভাবছিলেন। থ্যাংক ইউ সো মাচ। আজকে আমাদের পডকাস্ট আমরা এখানে শেষ করছি। আপনারা দেখতে থাকবেন, আমাদের ভালো লাগলে আমাদের সাবস্ক্রাইব করবেন। আজকের পর্ব মুখে এখানেই শেষ হলো। নমস্কার।